কোথায়? হ্যাঁ, তোরা টুং 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 কর। আপনাদের এই আগ্রহ এবং উচ্ছ্বাস দেখে আমার মনে হচ্ছে আমরা জিতেই গেছি, জয়লাভ আমাদের হয়ে গেছে। এখন শুধু 13 তারিখ ভোটটা বাকি, তাই তো নাকি? আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার মন্ডল সভাপতি অজয় প্রামাণিক, তার উদ্দেশ্যে ঝরে ঝরে করতালি। আমাদের বুথ সভাপতি কারা আছেন এখানে? বাবা, বুথ সভাপতি কারা আছেন? আচ্ছা, কি নাম? জগন্নাথ দাস। আচ্ছা, ওনার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি। নির্বাচিত সদস্য দুজন রয়েছেন, কি নাম? তনুশ্রী মজুমদার, স্বপ্না মজুমদার রয়েছে। আর আমার সঙ্গে এসেছে আমার পারভেজ ভাই। আমাদের বাবুলাল বাবু কোথায়? জয়দেবদা কোথায়? এখানে আরো যারা রয়েছেন, তোমার কি নাম? ঈশ্বর হাসদা, এসটি মোস্টার জেলা সভাপতি। বাহ, আমি তোমাকে একটা প্রণাম জানাই, কারণ আজকে এই ভূমিপুত্র যারা, সেই এসটি ঘরের থেকেই কিন্তু ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসন মা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন আমার মোদী। এর নাম ভারতীয় জনতা পার্টি, এটার নামই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আচ্ছা, আমার এই ঢোল, দোতারা, বেহালা এগুলো ঠিকঠাক করতে করতে পারভেজ ভাই দু কথা বলবে, শুনবেন? শুনবেন তো বন্ধুগণ? আমাকে এখন আর সম্মান দিতে হবে না, আমার জন্য এত মানুষ বসা ছিল, আমি ঠিক মতো আসতে পারি নাই। আমি সেই দিন সম্মান নেব, আমাদের জয়ের দিন, জয়ের মালা আমরা গলায় নেব। হরি বল। হ্যাঁ বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সান্ধ্যকালীন সভা, নির্বাচনী সভা চলছে। আমাদের আরো দুটো পথসভা করে এসছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওটা সামনে, যাই হোক, মঞ্চে উপস্থিত আছেন এই মন্ডলের বিশিষ্ট কর্তাবৃন্দ, উপস্থিত আছেন জেলা নেতৃত্ব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদা, আপনাদের ক্যান্ডিডেট শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়, এবং আমার মাইকের সামনে অগন্তি মায়েরা, ভাইয়েরা, দাদারা, এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলকে আমি শ্রদ্ধা, সালাম, প্রণাম জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা নিবেদন করে দিয়ে যাই। আমি সুদূর বাড্ডা থেকে এসেছি দাদার ভোট প্রচারের জন্য, এবং এমন একটা মানুষকে আপনাদের সামনে রেখে যাচ্ছে যিনি ভগবান তুল্য। মনে রাখবেন, এই মানুষটাকে আপনারা যদি জয়লাভ করাতে পারেন, প্রথমেই আমার কাজ হবে যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা সংস্কার করা, পরিষ্কার মনে রাখবেন। আর আমি আস্তে আস্তে একটা ভাইয়ের বক্তব্য শুনছিলাম, ভাইটি বলছে মমতা ব্যানার্জি টিউ ভাসি। আমি বলি ভাইরা, মমতা ব্যানার্জি যেদিন মারা যাবে আপনারা অর্ধেক নেবেন আর আমরা অর্ধেক নেব। আমরা ওনাকে কবর দেব, আপনারা শ্মশানে চালিয়ে দেবেন। মমতা ব্যানার্জির চরিত্র নিয়ে আমি আর কথা বলতে চাই না। উনি শুধু ভোটের জন্য রাজনীতিটা করে থাকেন, নিজের মসনদ দখল করবার জন্য শুধুমাত্র রাজনীতি করেন। আজকে গ্রাম বাংলার মানুষ যেখানে খেতে পায় না,
গ্রামের মানুষ যেখানে অসহায়, সেখানে আজকে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি 1 কোটি টাকা খরচা করে দোতলায় উঠবার জন্য চলন্ত সিঁড়ি তৈরি করেছে। এই হলো মমতা ব্যানার্জি, আপনার আমার নয়। আজকে মায়েরা এখানে এসছে তাদের লক্ষ্মীর ভান্ডার উপেক্ষা করে, তাই আমি মায়েদেরকে কর্নিশ করে আমার মাতৃ শক্তি জাগ্রত। আজ মনে রাখবেন, ওনারা লক্ষ্মীর ভান্ডারের নামে আমার লক্ষ্মীদের সম্মান নষ্ট করছে, তার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। আপনারা ভাববেন না যে আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব না। বন্ধু, আমি মায়েদের কাছে বলি, আমাদের সরকারে নিয়ে আসুন, আমরা মায়েদেরকে 3000 টাকা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেব। এটা আমাদের অঙ্গীকার। মোদীজি একটা কথাই বলেন, নেই খাউঙ্গা নেই খানে দোঙ্গা, এই কথাটি মনে রাখবেন। আজকে পশ্চিম বাংলায় যত চোর শাসনা তৈরি হয়েছে, তাদের জন্য আমরা ডিটেনশন ক্যাম্প তৈরি রাখছে। আগামীতে মনে রাখবেন, সমস্ত নেতা নেত্রীদের আমরা তেহার জেলে পাঠাবো। এই অসভ্য পরপর দল পশ্চিম বাংলায় আর 10 বছর থাকলে আমার মনে হয় এই পশ্চিম বাংলাটাকে বাংলাদেশে রূপ দেবে। তার কারণ শুনুন, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারতবর্ষটাকে সেবা করে মমতা ব্যানার্জি বলে থাকেন জয় বাংলা, জয় বাংলা। এই স্লোগানটা আমার ইন্ডিয়ার নয়, আমার ইন্ডিয়ার কালচারে নেই, এটা পূর্ববঙ্গ বাংলাদেশের, সেখানকার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্লোগান। সেই স্লোগান নিয়ে এসে পশ্চিম বাংলার বুকে। আরো একটা কথা শুনুন, ওনারা বলে খেলা হবে খেলা হবে, এই খেলা হবে স্লোগানও বাংলাদেশের। উনি শুধু ধার করেন, ওনার নিজের কোনো পাওয়ার নেই, নিজের কোনো ব্যক্তিত্ব নেই, তাই ইন্ডিয়ানকে উনি ঘৃণা করে। আজকে ওনাকে জয় শ্রীরাম বললে উনি গালি মনে করে। আজকে তারা তাদের ভগবানকে স্মরণ করে, অথচ ওনার কাছে সেটা গালি হয়ে যায়। আর আমার তো যাই হোক, আমাদের সময় নেই, এখনো 2খানা প্রোগ্রাম আছে আগামীতে। আপনারা ভুল করেছেন, তখন যে ভাইটি গিয়েছিল পার্টি অফিসে, উনি যদি আমাকে সকাল করে নিয়ে আসতো, আমি গুছিয়ে 1 ঘন্টা আপনাদের সাথে বক্তব্য রাখতাম। তো যাই হোক, বলার টাইম আর নেই। আগামী 13ই মে বুথে বুথে শপথ দিন, চোখে চোখ রেখে লড়াই দিয়ে পদ্ম প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আশা বিশ্বাস রেখে সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতাকে জয়। বলো ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন। পারভেজ ভাই পূর্ণ বক্তব্য রাখতে পারল না। আমার সঙ্গে এসেছেন শ্রদ্ধেয় বাবুলাল বালা মহাশয়, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা মহাশয়, তাকে দিয়েও বক্তব্য রাখাতে পারলাম না। এসেছিলেন কলকাতা থেকে রাজ্য রিফিউজি সেলের কো কনভেনার আমাদের জয়দেব হালদার মহাশয়। শুধু আপনাদের দেখিয়ে দিলাম। আমি কয়েকটা কথা বলবো, এরপরে আবার আমরা সমুদ্রগড় যাব, সেখানে আবার 9টা অবধি তাদের পারমিশন নেওয়া। এখান থেকে কত সময় লাগবে সমুদ্রগড়? আধা ঘন্টা তাও লেগে যাবে। ঠিক আছে। এই যে ভোটটা 13 তারিখে হবে, এই ভোটটা কি অঞ্চল প্রধান বানাবার ভোট বলেন? এই ভোটটা কি বিধানসভা ভোট? এই ভোটে জয়লাভ করলে কি মুখ্যমন্ত্রী হবে? তাহলে এই ভোটে কি হবে? প্রধানমন্ত্রী। এই তো, মানুষ তো বুদ্ধিমান হয়ে গেছে এখন। যদি সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল আপনাদের বাড়িতে ভোট চাইতে যায়, তাহলে আপনারা এই পাখাটা বন্ধ করেন, এই পাখাটা বন্ধ করেন, টান দিয়ে তারটা খুলে ফেলেন। অত সুখ আমার দরকার নেই। আস্তে বসেন আপনারা। ওরা যদি ভোট চাইতে চায়, আপনারা শুধু জিজ্ঞেস করবেন আপনারা ভোট চাইতে এসেছেন, তা আপনাদের প্রধানমন্ত্রী কে হবে গো? বলতে পারবেন? শুধু জিজ্ঞেস করবেন। কিন্তু সারা বিশ্বের মানুষ, সারা বিশ্ববাসী জেনে গেছে
ভারতের প্রধানমন্ত্রী কে হবে? কি কথা বলছে কেন? এত কথা কেন? ভারতের প্রধানমন্ত্রী কে হবে? তাহলে ওদের প্রধানমন্ত্রী কে হবে তার ঠিকঠাক নাই, বলে ভোট চাই। আরে প্রধানমন্ত্রীকে আমরাও জানতে চাই। ওদের প্রধানমন্ত্রী ঠিক নাই, দিদিমণি তো আর প্রধানমন্ত্রী হবে না, সর্বশেষ। এইবার আমি যে কথাটা বলবো, তাহলে এই ভোটটা আপনারা পচিয়ে দেবেন না। যখনই আপনি তৃণমূলে ভোট দেবেন, তৃণমূলের তো কেউ প্রধানমন্ত্রী হবে না। হবে কি? কেন দেবো তাহলে ভোট? আরে তোমাদের আসুক না বিধানসভা, তোমরা যদি ভালো কাজ করে থাকো তাহলে তোমাদের ভোট দেবো, মুখ্যমন্ত্রী বানাবো। কিন্তু এদের ভোট কি দেওয়া যায়? কেন দেওয়া যায় না? এতদিন দিলেন, এখন কেন বলছেন দেওয়া যায় না? কারণ এই মানুষগুলো ভোট না দিলে তো কোনোদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় না। কায়দা আছে বাবা। তাহলে এই মানুষগুলোর ভোটেই মুখ্যমন্ত্রীও হয়, প্রধানমন্ত্রীও হয়, অঞ্চল প্রধানও হয়, তাই তো? এই মানুষগুলোর ভোটে এতদিন ভোট দিয়েছেন, আর কেন দেওয়া যাবে না? আমি একদম ছোট্ট করে কথাগুলো বলছি। আপনারা কি ভেবেছিলেন বাংলার মেয়ে, এত ভালো মেয়ে, যিনি সততার প্রতীক, তাকে ভোট দিয়ে এনে কার দলের শিক্ষামন্ত্রী অযোগ্যদের কোটি 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 টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়ে যোগ্য সন্তানদের কলকাতার রাজপথে কাঁদাবেন? ভেবেছিলেন? জোরে বলুন, ভেবেছিলেন? আপনি কি কোনোদিন ভেবেছিলেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর পুরোপুরি জেলে যাবে? ভেবেছিলেন? আপনি কি ভেবেছিলেন মেছোকেষ্ট, বীরভূম বাড়ি, উনি কি মাছ বিক্রি করতেন তো, নাকি বাজারে মাছ বিক্রি করতেন? মেছোকেষ্ট মাছ বিক্রি করে খেতেন অনুব্রত। ভালো করে শুনে রাখেন, হাজার হাজার কোটি টাকা। আজকে তার মেয়েকে নিয়ে তিহার জেলে। আপনি কি ভেবেছিলেন এই বাংলার মেয়েটাই শাহজাহান বাহিনী তৈরি করবে ভোট লুটের জন্য? আর সেই শাহজাহান বাহিনী আমাদের হিন্দুর ঘরের সুন্দরী মেয়েদের রাতের অন্ধকারে খবর দিয়ে পার্টি অফিসে পিঠে বানাবার নাম করে নিয়ে অকাতরে ধর্ষণ করবে? ভেবেছিলেন? যদি ওই বউটা আপনার বউ হতো, ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনি কি করতেন? জবাব দেন। ভোট দেওয়া তো দূরের কথা, আপনি ফাঁক পেলে কেটে নিতেন তার মাথা। ঠিক কিনা? ঠিক বলছি কিনা? ঠিক বলছি তো? এক ভদ্রলোক আজকে একদম ঠিক কথা ছাড়া অসীম সরকার একটাও বেঠিক কথা বলে না, মিথ্যা কথা বলে রাজনীতি করে না অসীম সরকার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এক ভদ্রলোক আর একটা লোককে মার্ডার করেছে, এক কোপে দুভাগ করে ফেলেছে। পুলিশের কাছে ধরা পড়েছে, কোর্টে তুলেছে। কোর্টে তুলে রায় হয়েছে ফাঁসি। 302 ধারায় ফাঁসি হয়, না হয় যাবজ্জীবন হয়। তখন হাকিম সাহেব, যিনি হাকিম সাহেব, তিনি জিজ্ঞেস করেন ফাঁসির আগে, আপনার শেষ ইচ্ছাটা কি? যখন জিজ্ঞেস করেছে আপনার তো ফাঁসির টাইম, এই টাইম, আপনার শেষ ইচ্ছা কি? ও বলল, স্যার আমার আর কোনো ইচ্ছা নাই, আমি একটা রাত আপনার স্ত্রীর কাছে শুতে চাই।
হাকিম রাগ করে, আগে তো ফাউন্টেন পেন ছিল, কালির পেন, মনে আছে তো, ওইটাতে লিখতেছিল তো, রাগের চোটে ওইটা ছুঁড়ে মেরেছে, ওর কপালে লেগে গেঁথে গিয়ে ঝুলছে। বলছে স্যার আমার একটা কথা। কি? আমি কিন্তু আপনার স্ত্রীর কাছে, আপনি জিজ্ঞেস করেছেন, আমার কথার সময় কথা বলবেন না বাবা, আমার কথার সময় দয়া করে কথা বলো না, আমার কথার মধ্যে অনেক শিক্ষণীয় কথা আছে। এর পরেরটাই আবার যেতে হবে, ওরা আবার তোড়জোড় করছে। বলছো স্যার আমার একটা কথা, কলমটা আমার এখানে গেঁথে আছে, তাই তো? বলে হ্যাঁ। কেন আমাকে কলম ছুঁড়ে মারলেন? অপদার্থ, রাস্কেল, ইডিয়েট, লম্পট। বলে আমি কি করে লম্পট হলাম? আপনি জিজ্ঞেস করেছেন শেষ ইচ্ছা কি? আমি বলেছি একটা রাত আপনার স্ত্রীর কাছে আমি শয়ন করব। আমি কোনো বাজে কাজ করব বলেছি? আমি তো মাতৃজ্ঞানেও শুতে পারি। এইটুক শোনার পরে যদি আপনার অত রাগ হয়, ওই কলমটা যদি না হয়ে একটা ভুজালি থাকতো, আমি মারার। আর আমি যদি নিজের চোখে দেখি আমার স্ত্রীকে কেউ ধর্ষণ করছে, তখন আমি কি করবো বলুন? আপনি জবাব দিন হাকিম সাহেব, তারপরে আমার ফাঁসির হুকুম দেন। কেমন লাগতেছে? আর ওই শাহজাহান বাহিনী রাতের অন্ধকারে আমার হিন্দু ঘরের সুন্দরী মেয়েদের বউদের পিঠে বানাবার নাম করে পার্টি অফিসে নিয়ে নিয়ে ধর্ষণ করেছে। মায়েরা বলতে পারেনি, লজ্জা নিয়ে জীবন যাপন করার পরে দেখলো না এ আর সহ্য করা যায় না, তখন তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় বের হলো শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। তাই বাংলাবাসী জানতে পেল সন্দেশখালীর ঘটনা। ছি মমতা ছি। যখন তারা রাস্তায় নেমেছিল, তুমি না একটা নারী মুখ্যমন্ত্রী বাংলার, সারা ভারতের মধ্যে তো আর কোনো মহিলা মুখ্যমন্ত্রী নাই, মায়েরাই তো রাস্তায় নেমেছে, তুমি কি তার পরের দিন সেখানে গিয়ে বলতে পারতে না, ওমা তোমাদের কি হয়েছে বলো, কেন তোমরা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে নেমেছো, আমাকে বলো, আমি তোমাদের মমতা। বলেছে? বলেছে কি? জবাব দিন। বরং 54 দিন ওই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি তার আঁচলের তলায় লুকিয়ে রেখেছে তার শাহজাহানকে। কত আদরের শাহজাহান। একে ভোট দেওয়া যায়? ভোট দেওয়া যায়? জবাব দিন। এখনো যায়নি। এবং এত বাজে বাজে কথা বলেছে, ওই মেয়েগুলো অভিনয় করেছে, ওই মেয়েগুলোকে বেশ্যাখানা থেকে নিয়ে আসা হয়েছে, বলেনি? বলেনি? নিষিদ্ধ পল্লীর রমণীদের এনে, তার জন্য ওই মেয়েগুলো তাদের আধার কার্ড, ভোটের কার্ড, রেশন কার্ড নিয়ে পথে নেমে মিডিয়ার সামনে গিয়ে বলেছে আমরা বাইরের থেকে আসিনি, এই যে দেখেন আমাদের আধার কার্ড, এই যে দেখেন আমাদের রেশন কার্ড, আমাদের ভোটের কার্ড। আমার মোদিজি তাদের আন্দোলনকে সম্মান দিয়েছেন। তাই আন্দোলনের মূল যে নেত্রী ছিল, সামনে যে গিয়েছিল, তার নাম কি? রেখা পাত্র। তাকে এমপির টিকিট দিয়ে পার্লামেন্টে নেওয়ার ব্যবস্থা করছে। জয়লাভ সে করবেই। ভোট দেবেন কাকে? মোদিকে নয় ধর্ষকের দলকে, চোরের দলকে, লম্পটের দলকে? কাকে ভোট দেবেন? আমি প্রশ্ন করতে চাই, আপনাদের কি এখনো বিবেক জাগবে না? এখনো যেসব মানুষ তৃণমূলের জোড়া ফুলে ভোট দেন, তাদের মধ্যে কি এখনো মানবতা জাগবে না? যে যারা এত চাকরি চুরি করলো, 25,753টা চাকরি চলে গেছে, আরো অনেক যাবে। ঘুষ খেয়ে চাকরি পেলে তাই থাকে নাকি? কি থাকবে না। এই জন্য যে মেয়েটাকে আমরা চেয়েছিলাম, সেই মেয়েটা কি এই মেয়েটা? তাই আমার ছোট্ট একটা গান, হা হা হা
বাজাও বাজাও। নারীর সম্বল ভুলাই বাংলা বাংলা কি এই মেয়েকে চায় বেশি লাগছে দোকানা কমবে নারীর সম্মান ভুলাই লুকাই আমরা এই মেয়েকে চাইনি। আর একটা কথা বলি, ছোট বাজায় হারমোনিয়াম ছোট বাজা, একটু শিল্পী হওয়া শেখ না না ছোট বাজা, একটু শিল্পী হও তোমরা। শিল্পী শুনবে কোনটা কেমন লাগছে, তাই না? তোমার বাজনাটা হচ্ছে আমাকে সহযোগিতা করবে, আর তুমি কি হবে? আমার গানটা নষ্ট হয়ে যাবে, বেলাটা একটু কমবে। আমি দুঃখ পেতাম না। আরেকটা কথা বলে যাই, এই 2-3 দিন আগে মাননীয় স্বপন দেবনাথ মহাশয়ের সঙ্গে একটা ছবি ভাইরাল হয়েছে আমার, দেখেছেন আপনারা ফেসবুকে? এই ব্যাপারটা আপনাদের কাছে ভেঙে বলে যাই, তাই নাহলে আপনাদের মনের মধ্যে খুঁতখুত করবে। আমরা যখন নমিনেশন সাবমিট করি, ভোটে দাঁড়াবো বলে আবেদনপত্র করি, তার সঙ্গে একটা এফিডেভিট দিতে হয়। তার মধ্যে আমাদের সমস্ত কিছু লিখতে হয়, কত সম্পত্তি আছে, কি টাকা পয়সা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট কি আছে। ওইটা ঠিক হলো কি না হলো তার জন্য একটা ডেট হয়, সব দল সেদিন ডাকে। সেই দল যখন ডেকেছিলেন খুব সম্ভব 26 তারিখে, তাই না দাদা অজয় দেবদা? 26 তারিখে তখন সব দলকে যেতে হয়েছে। আমাদের টাইম ছিল 11টায় ঢুকতে হবে, কিন্তু আমরা কেউ 10 মিনিট আগে, কেউ 5 মিনিট আগে গেছি। সামনেই 2টো সোফা ছিল, স্বপন বাবু একটা সোফায় বসলেন, আমি একটা সোফায় বসেছি, আরো 2-3 জন ছিলেন। ঝট করে কেউ ওখান থেকে ছবিটা তুলে নিয়ে নিয়েছে। আমরা সৌজন্য আলাপ করছিলাম। আমাদের ডিএম অফিসে আরোর ঘরের সামনে, তাই দেখে ছবি তুলে ভাইরাল করে দেয়। শয়তানদের চক্রান্ত আছে সর্বদাই, আমি এখনো এমএলএ,
স্বপন বাবুর সঙ্গে তোমার বিধানসভায় দেখা হয়, সেখানে শর্মিলা মাও ছিলেন। আমি তো একদম শর্মিলা মায়ের পাশে পাশাপাশি বসেছিলাম ভিতরে গিয়ে। আমি আবার কানে কানে বললাম, কি মা, তোমার বিরুদ্ধে যে গান টান গাই রাগ হও নাকি? শর্মিলা মা ডেকে বলে, কেন রাগ হব, যার যার দলের কথা সেই আমরা কব। আমি তো একটু রসিক মানুষ, আগা গোড়া, কি বলেন? আরে বুড়ো হয়ে গেলেও রস কি কমিছে নাকি? খেজুর গাছ বুড়ো হয়ে গেলে রস আরো মোটা হয়, ফোটা কাটে, ঘন ঘন পাটালি হয়, ভালো নাকি? তবে একটা কথা বলি আপনাদের কাছে, আমি আপনাদের অসীম সরকার, আমাকে কবি বলে চেনেন তো না চেনেন না? জোরে বলুন। আমি যদি ভোটে নাও দাঁড়াতাম আমাকে চিনতেন না? চিনতেন তো? আর ওই মা শর্মিলা সরকার যদি কোনোদিন ভোটে না দাঁড়াতো, কয়জন চিনত? উনার দলের লোক চিনত? হায় হায় রে, চিন্ত? নো 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 নো, ওরা আমাকে বলে 4 পাস, আমি বলি তোরা 4 পাস, ঠিক তো নাকি? এমএ বিএ পাস করলে কি হবে যদি সে ঘুষখোর হয়, চোর হয়, আবাস যোজনার টাকা চুরি করে, গরিবের পায়খানা খায়, ঠিক? বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী। তার চাইতে আমার নিরক্ষর গ্রামের মানুষগুলো অনেক ভালো, আমি তাদের ভক্তিভাবে প্রণাম করি। তোমরা অনেক ভালো মানুষ, তোমরা কোনোদিন তিহার জেলে যাওয়া লাগবে না, তোমাদের বাড়ি কোনোদিন ইডিও আসবে না, সিবিআইও আসবে না, ঠিক কিনা? তবে আমি আপনাদের একটা কথা দিয়ে যাই, যদি কি আমরা তো জয়লাভ করেই যাব, কি বলেন নাকি? জোরে বলেন। আমা আপনাদের একটা কথা দিচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বলবে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। কোনো ভয় নাই, আমরা ক্ষমতায় যখনই বাংলায় আসবো, আর আমার অমিত শাহজি 35টি আসন টার্গেট করেছে, তো আমি আরো 5টা বাদ দিয়ে বলছি 30টা আসন এবার পেয়ে গেলে 26 সাল পর্যন্ত আর এই তৃণমূল সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। ওদের মধ্যে যারা ভালো ভালো রয়েছে, তার মধ্যে তাপস বাবু চলে এসেছে, উনি একজন ভালো লিডার, ওনার কোনোদিন কোনো বদনাম নেই, কেউ দিতে পারবে না। ওনার সঙ্গে বেশ কিছু লাইনে আছে যারা ভালো, তবে চোরদের আমরা নেব না, আমরা ঘুষখোরদের নেব না, আমরা পালি চোর ঘুষখোর এদের আমরা কোনোদিন নেব না, কথা দিলাম। একটু ভরসা রাখতে পারেন অসীম সরকারকে পদ্ম ফুলে, ভোট একবার দিলে উন্নয়ন হবে আপনাদের, গেলাম আমি বলে। 1 পয়সা চুরি করব না, জনগণের টাকা ওই চোরের দলে চুরি করে সারা বাংলা করছে ফাঁকা, সারা বাংলা ফাঁকা, সারা বাংলা করছে ফাঁকা। আপনাদের এই গ্রামে কোনো বাৎসরিক অনুষ্ঠান হয়, কোনো পূজা বা কোনো মেলা, কোনো মন্দির আছে? শিব মন্দির। আমি কথা দিয়ে যাচ্ছি, জয়লাভ করার পরে 1 মাসের ভিতরে আমি আমার দল বল পুরো এনে এখানে একতলা পুরো 5-6 ঘন্টা অভিযান নিয়ে যাব। দলের যত খরচা আমি দেবো, আপনাদের দিতে হবে না। হরিবল হরিবল। খালি এবার না, যে কয় বছর এখানে হবে অনুষ্ঠান, প্রতি বছর এসে আমি যাইব কবিরা। যদি দিল্লিতে ওই সময় কোনো অধিবেশন না থাকে, অধিবেশন থাকলে ডেট আলাদা করে নেব। বাক্য যখন দিলাম, অসীম সরকার বাক্য ভ্রষ্ট মানুষ,
আর এক জায়গায় যেতে হবে, তাইতে ছুটি চাই। ওরাও আশা পথে চেয়ে আছে, ভেবে দেখেন ভাই